আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে কথা বলবো ট্রাম্পের যে চিঠি পাঠানো হয়েছে তারেক রহমানকে সেটা নিয়ে, এবং খলিলুর রহমান কেন পররাষ্ট্রমন্ত্রী হলো, এটা একটি বিতর্কিত ডিসিশন এই সরকারের, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। প্রথমে আমি বলতে চাই যে ট্রাম্পের চিঠিতে কি বিষয় উল্লেখিত ছিল বা মূল যে বিষয়টা ছিল সেটা নিয়ে আমি একটু কথা বলবো। দেখেন, ট্রাম্প বা আমেরিকা, আমি যদি ট্রাম্পকে একটি প্রতিষ্ঠান না বলি, কারণ আমেরিকান প্রেসিডেন্ট একটা প্রতিষ্ঠান, ট্রাম্প হচ্ছে একটা জাস্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। আমেরিকার প্রেসিডেন্ট থেকে একটি চিঠি এসছে, খুব গুরুত্ব বহন করে, কারণ বাংলাদেশে অনেকদিন পরে একটি রেজিম চেঞ্জ হয়েছে, যেটা কিনা আমেরিকা অনেকদিন এই বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করেনি, বা এটা ভারতের একদম ওষ্ঠগত একটা বিষয় ছিল, সেই জন্য কিন্তু এই বিষয়টাকে ছেড়ে দিয়েছিল। বাট বর্তমান ট্রাম্পের যে ব্যবস্থাপনা, পুরো ভূ রাজনীতি যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাতে বোঝা যাচ্ছে যে ট্রাম্প ভারত চীনকে খুব বেশি স্বস্তিকর অবস্থায় রাখতে চায় না। এবং সেই জায়গা থেকে যদি আমরা একদম বলি, একদম সোজাসাপটা বলি, এই চিঠিটা অনেক অর্থ বহন করে। এখন আমাদেরকে বুঝতে হবে এই চিঠির মূল বিষয়টা কি। এই চিঠির মূল বিষয়টা হচ্ছে, তুমি নতুন সরকার গঠন করেছো, ফার্স্ট ক্লাস, বাট তুমি আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা বিষয়ের জন্য জবাবদিহিতা করতে হবে। কারণ এখন থেকে 10 বছর আগের আমেরিকান প্রেসিডেন্ট বা আমেরিকার রাজনীতির যে প্যাটার্ন, সেই প্যাটার্ন কিন্তু এখন নেই। ট্রাম্প প্রত্যেকটা জায়গায় হাত দিচ্ছে, এবং রিসেন্টলি ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসার ঘটনাটা আসলে সবাইকে হতভম্ব করেছে, কিন্তু এরপরে কি কারো কোনো কথা এসছে? আসেনি। তো সে প্রত্যেকটা দেশের রাজনীতিতে একদম খুব গভীরভাবে পর্যালোচনা করছে, এবং প্রত্যেকটা বিষয়ে নাক গলানোর চেষ্টা করছে। বিশেষ করে 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করার সর্বোচ্চ চেষ্টা করছে। এখন সেখানে আরেকটা বিষয় উল্লেখ ছিল, সেটা হচ্ছে তাকে অস্ত্র কেনার ব্যাপারে বলা হচ্ছে, কারণ বাংলাদেশ কিন্তু আমেরিকার অস্ত্র কেনাটা তার জন্য অনেক এক্সপেন্সিভ হবে। কেন এই কথা বলছে? কারণ ইউনিশ সরকার যে কাজটা করে গিয়েছে, অনেকগুলো অস্ত্র কিনেছে। সেই অস্ত্র কেনার জায়গা থেকে কি করা হয়েছে, মানে আমি অস্ত্র কেনার কথা বলছি, চুক্তি করেছে, এয়ারক্রাফট কেনার কথা বলা হয়েছে, মানে যুদ্ধ বিমান কেনার কথা হয়েছে, ইউরোফাইটার বা J-10C বা J-17, এই বিষয়গুলো কিন্তু আমেরিকা পর্যবেক্ষণ করেছে। কারণ তাদের অস্ত্র কেনার জায়গা বা সামরিক যে ব্যবস্থাপনা, সেটা পুরোপুরি চীন নির্ভর হয়ে গেছে। চীন নির্ভর হওয়াটাই কিন্তু আমেরিকার জন্য অনেক বেশি, আপনার কথা বলতে পারি যে চাপ সৃষ্টি করছে, যে এই অঞ্চলে চীন অনেক বেশি চাপ তৈরি করার চেষ্টা করছে, এবং আমেরিকা কিন্তু খুব সহজভাবে সেটা মানতে পারছে না। পাশাপাশি ভারতকেও একটি চাপ সৃষ্টি করার জন্য বাংলাদেশে একটি অবস্থান তৈরি করার চেষ্টা তারা করতে পারে, এবং এই চিঠি কিন্তু অর্থ বহন করে এইভাবেই। আমি একদম সোজাসাপটা যেটা বলি, যে এই চিঠিটা দেওয়ার উদ্দেশ্য যে তুমি সরকার গঠন করেছো ফার্স্ট ক্লাস, তোমাদের যে চুক্তিগুলো তুমি করা হয়েছে, সেই চুক্তিগুলো অবশ্যই তোমাদের একটু ভেবে চিন্তা করতে হবে, কি করবা সেটাকে চিন্তা করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে, তারেক রহমান তার নতুন সরকার গঠন করার মাধ্যমে এই যে ভূ রাজনৈতিক যে চাল বা এই যে এই ট্যাকটিসগুলোর সাথে কতটুকু কভার করতে পারে তার মাধ্যমে। কারণ আমেরিকাকে তো অ্যাভয়েড করার সুযোগ নেই বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যদি চিন্তা করি, বা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির যে বিশাল ফ্লো, সেটা কিন্তু এই যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। এবং ঠিক ইউনিশ সরকার যাওয়ার আগে যে চুক্তিটা হয়েছে, সেটারও কিন্তু অনেক গুরুত্ব বহন করে। তো তারেক রহমান কীভাবে এই জিনিসটাকে প্রভাব করবে, সেটা একটা বড় চ্যাপ্টার। এবং আমি যদি এটাকে বলি যে একটা চাপ সৃষ্টি করা হয়েছে একদম প্রথম অবস্থাতে বা একদম ফার্স্ট উইকে। এবার আসি যে খলিলুর রহমান একটি আসলে ক্যারেক্টার। বিএনপি থেকে কিন্তু অনেক বড় বিরোধিতা করা হয়েছে। দেখুন, আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি, নিরাপত্তা উপদেষ্টা এবং
আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, মুখেও বলেছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। A few moments later. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি। ডক্টর খলিলুর রহমান। ভিডিওতে আমরা কি দেখলাম সেটা হচ্ছে যে বিএনপি একদম সরাসরি কিন্তু বিরোধিতা করেছে খলিলুর রহমানের, কারণ খলিলুর রহমান বিদেশি সেটা একটা বিষয় ছিল এবং আমেরিকার হয়ে কাজ করছে, তারা পক্ষপাতিত্বমূলক বিষয় হতে পারে এই বিষয় কিন্তু কাজ করেছে বিএনপি, সে জায়গায় কিন্তু আবার খুব টেনশনে ছিল এই বিষয় নিয়ে এবং তারা বিরোধিতাও করেছে। তাহলে এই খলিলুর রহমান কিভাবে আবার এই পররাষ্ট্রমন্ত্রী হলো এই বিএনপি সরকারেরই? তো সেটা এখন আমি আমার একদম সোজাসাপটা কথা আমি যেটা বলতে চাই, এটা কিন্তু আমেরিকার প্রত্যক্ষ বা পরোক্ষ পুরোপুরিভাবে চাপ সৃষ্টির মাধ্যমে এই পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। কারণ আমেরিকার সাথে কিন্তু বেশ যে চুক্তিগুলো হয়েছে, প্রত্যেকটা চুক্তি বোয়িং কেনা থেকে শুরু করে প্রত্যেকটা চুক্তির সাথে কিন্তু এই খলিলুর রহমান জড়িত ছিল এবং সেখানে অনেক গোপন চুক্তি কিন্তু রয়েছে আমেরিকার সাথে, সেই গোপন চুক্তির ব্যাপারেও কিন্তু এই খলিলুর রহমান সুদৃষ্ট। তাহলে বোঝা যাচ্ছে যে তারেক রহমান এক ধরনের চাপ নিচ্ছে বা চাপ আসছে তার উপরে, কারণ ভারত থেকেও একটা চাপ, কারণ ভূ রাজনীতির খেলায় সবাই খেলতে চাইবে। জাস্ট একটু চিন্তা করেন যে এখানে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, সবাই কিন্তু চেষ্টা করবে যে কোনো না কোনোভাবে বায়াসড হয়ে যাওয়ার জন্য, কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা কিন্তু খুব সহজে বায়াসড হয়ে যায়। এখানে আমেরিকা এই হস্তক্ষেপগুলো কিন্তু ভারত বা চীন খুব সহজভাবে নেবে না, তারা কিন্তু চেষ্টা করবে বাংলাদেশের ভিতরে এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যাতে করে এই বিষয়গুলো তারেক রহমানের উপরে চাপ সৃষ্টি করে, যে তারেক রহমান যদি আমেরিকা কেন্দ্রিক চিন্তাভাবনা করা শুরু করে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে দিয়ে এই ধরনের চাপ সৃষ্টি করে তাকে বেকায়দা যেন ফেলা যায়। তো সেক্ষেত্রে ভারত বা চীন বসে থাকবে না, তাদের থেকে একটা চাপ কিন্তু আসবে, কারণ এই অঞ্চলকে যদি আমেরিকা কোনোভাবে ক্যাপচার করতে পারে, ভারত চীন উভয়ের জন্য একটা ভয়ঙ্কর মেসেজ রয়েছে। তারেক রহমান আরেকটা বড় চাপে তার আসতে পারে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে এই বাংলাদেশে বা আওয়ামী লীগ একবার তারা তালা খুলে দিচ্ছে, তাদের নেতাকর্মীরা একবার মনে হচ্ছে আওয়ামী লীগ চলে আসছে, একবার মনে হচ্ছে না তারা আওয়ামী লীগকে চাচ্ছে না, বা আওয়ামী লীগের যে চাপটা, মানে আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশে আবার ফেরত আসা বা শেখ হাসিনা ফেরত আসার যে বিষয় কনসেপ্টটা, সেটা কিন্তু ভারতের থেকে একটা ভীষণ চাপ থাকবে এবং রাষ্ট্রীয় চাপ বা ভারতীয় চাপ, পুরো বিষয়টা বা জনগণের যে চাপগুলো, সেই চাপগুলো মিলে তারেক রহমান সামনে খুব বিব্রতকর অবস্থায় পড়তে যাচ্ছে। এই ব্যাপারে একদম কনফার্ম একটা মেসেজ কিন্তু আসা শুরু করেছে। তো সবচাইতে বড় বিষয় হচ্ছে চায়না যে কাজটা করবে, চায়নার যে সম্ভাবনাটা, সেটা হচ্ছে যে চায়নার অনেক ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে রয়েছে। এই চায়নার ইনভেস্টমেন্ট, ভারতীয় চাপ এবং আমেরিকান যে বলা যায় যে কৌশল, এই পুরো সবগুলোকে কিভাবে তারেক রহমান কন্ট্রোল করবে এবং সেই জায়গা থেকে কতটুকু কৌশলী হতে পারবে, সেটা হচ্ছে এখন দেখার বিষয়। সেটার জন্যই সে হয়তো বা দুটো বিষয়ে কাজ করেছে, একটা খলিলুর রহমান সাহেব কে পররাষ্ট্রমন্ত্রী করার মাধ্যমে। তবে বিএনপির মধ্যে বা রাষ্ট্রীয়ভাবে অনেক জায়গায় এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এই কারণে, কারণ এটা পুরোপুরি দৃষ্টিকটু একটা বিষয় যে যেই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট কে যারা প্রতিনিধিত্ব করেছে তার মধ্যে থেকে কেউ যদি একজন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার পরে বা সেই সরকারে মন্ত্রী হয়, সেটা কিন্তু দৃষ্টিকটু হওয়ার বিষয় এবং রাজনৈতিক খেলায় আসলে এই জিনিসগুলো হয়। তবে সেটা ভারত, চায়না বা আমেরিকা কীভাবে জিনিসগুলোকে ট্যাকেল করবে এবং তারেক রহমানের সরকার কীভাবে সামনে এগিয়ে নিবে, সেটা হচ্ছে দেখার বিষয়। তবে এত সহজ হবে না, কারণ ভূ রাজনীতির মেন প্ল্যাটফর্মে বাংলাদেশ ঢুকে গেছে। তারেক রহমানের 20 বছর আগের বাংলাদেশের সরকারের যে ব্যবস্থাপনা, এখন সেই ব্যবস্থাপনা কিন্তু এক হবে না। বিশেষ করে ভূ রাজনীতির চাপটা একটু বেশ ভালো চাপ তৈরি করতে পারে, যেটা কিনা বাংলাদেশের জন্য কতটুকু ডিফিকাল্টিস তৈরি করে রাজনীতিতে, সেটা হচ্ছে দেখার বিষয়। পরিশেষে একটা কথা বলি যে বর্তমানে যে রাজনীতি, সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক রাজনীতি। যে বুদ্ধিভিত্তিক রাজনীতি যদি না হয় তাহলে খুব দ্রুতই ছিটকে পড়বে। তারেক রহমানকে
যুক্তিভিত্তিকভাবে হতে হবে। আর ট্যাগিং রাজনীতি, বিরোধীদেরকে খোঁচা দেওয়ার রাজনীতি, সেক্ষেত্রে কিন্তু তারেক রহমানের জন্য বুমেরাং হতে পারে। সেক্ষেত্রে বিরোধীদেরকে যদি কাছে রাখে, এই যে বিদেশি যে চাপগুলো মোকাবেলা করার জন্য তার সহজ হবে। কারণ বিরোধীরা যদি আবার তাকে চাপ সৃষ্টি করে, সেক্ষেত্রে উভয় চাপে তারেক রহমানের জন্য ডিফিকাল্টিস তৈরি করবে। সেজন্য বিরোধীদেরকেও তার কাছে রাখার মতো মানসিকতা রাখতে হবে। ট্যাগিং বাদ দিয়ে বুদ্ধিদীপ্ত কৌশল ভিত্তিক মানে ব্রেনের খেলায় তাকে এগিয়ে যেতে হবে। এখন সে কতটুকু করতে পারে সেটা হচ্ছে তার বুদ্ধিদীপ্ততা কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।